হেই হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ফিজিক্স হিরো। যেমনটা তোমরা থাম্বনেল বা টাইটেলে দেখলে যে আজকের আমরা রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। আগের দিনে আমরা এমসিকিউর প্রায় অর্ধেক, যতটা এমসিকিউ আছে ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির তড়িতে যতটুকু এমসিকিউ আছে তার অর্ধেক আমরা শেষ করেছিলাম। তো আজকের আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যার মান হচ্ছে এক এক নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার দেখার চেষ্টা করব। এখানে প্রায় 60টার মতো বা 58টার মতো কোশ্চেন আছে। আজকের লেকচারে আমরা করব 30টা অবধি। আর যাদের বই আছে তাদের তো খুব ভালো কথা, আর যাদের বই নেই ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখানে আমরা ফ্রিতে এর পিডিএফ প্রোভাইড করে দেবো। তো চলো শুরু করা যাক, আর বেশি কথা বলবো না। প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে তড়িৎ আধান বলতে কি বোঝায়। দেখো অ্যান্সার বলছে, যে ভৌত ধর্মের জন্য কোনো বস্তু কণাকে একটি তড়িৎ চৌম্বক ক্ষেত্রে রাখলে কণাটি একটি বল অনুভব করে তাকেই তড়িৎ আধান বলে। মানে কি কথা অর্থ হলো, মনে করো, এক মিনিট কালিটা নিয়ে নিই। কোনো একটা তড়িৎ ক্ষেত্র, এটা যার ডিরেকশন মনে করো এই দিকে, যেদিকে অ্যারো দিয়েছে। তো এখানে যদি তুমি একটা চার্জ রাখো, একটা এম মাসের বিন্দু ভর রাখলে, যার চার্জ হচ্ছে প্লাস কিউ, তাই তো এর ওপর কি ফোর্স কাজ করবে, তোমরা কি জানো, এফ ইজিক্যাল টু ই কিউ, তাই না? এর ওপর এই বিন্দু মাসের ওপর বা পয়েন্ট মাসের ওপর যে ফোর্সটা কাজ করছে সেটা কিন্তু এই চার্জ আছে বলে, তাই না? চার্জ যদি না থাকতো তাহলে ওর ওপর বল কোনো প্রয়োগ হতো না। অর্থাৎ যদি নিউট্রাল বডি যদি কোনো ইলেকট্রিক ফিল্ডে রাখো তাহলে কি হবে, সেখানে কোনো বল প্রয়োগ হবে না। তো একইভাবে যদি কোনো চৌম্বক ক্ষেত্রে যদি রাখো, চৌম্বক ক্ষেত্রে যদি কোনো বস্তুকে রাখো, মানে আধান যুক্ত কোনো বস্তুকে যদি রাখো, তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই হয়, সেটা কি এফ ইজিক্যাল টু কিউ ইন্টু ভি ক্রস বি, তাই তো? এটা তোমরা জানো নিশ্চয়ই, এতদিনে তো তোমাদের এই চ্যাপ্টারটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যেটা তোমাদের একটা কনফিউশন আসে, যেটা আসে, ভি ক্রস বি ছিল নাকি বি ক্রস ভি ছিল? কারণ ডট প্রোডাক্টের ক্ষেত্রে আগে পরে হলে কোনো অসুবিধা নেই। যদি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, যেমন এখানে ভি ক্রস বি আছে, যদি তুমি বি ক্রস ভি করো সেক্ষেত্রে তোমার অ্যান্সার ভুল আসবে। তো এক্ষেত্রে তোমাদের মনে রাখা জরুরি যেটা ভি ক্রস বি, তাই না? কিউ ইন্টু ভি ক্রস ভি। এটা যদি ভুলে যাও কি হয় মনে করবে, ভাবি কথা অর্থটা, মানে ওয়ার্ডটা যদি মনে রাখো, ভাবি স্পেলিং এরকম হয় হয়তো, যাই হোক, ভি ফর ভ ফর ভি আর বি ফর বি। আগে ভ আসছে তার মানে আগে ভি হবে, পরে ব আসছে মানে পরে বি হবে। তো এই ওয়ার্ডটা যদি মনে রাখো আশা করি তোমাদের গুলাবে না। তাহলে ওই পয়েন্ট মাসের ওপর যদি চার্জ হয়, যদি ওর চার্জ থাকে, তবেই সে চৌম্বক ক্ষেত্রে অথবা ইলেকট্রিক ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্রে সে একটি বল অনুভব করবে। এই ধর্মটা বা এই আধানটা থাকা জরুরি, তবেই সে বল প্রয়োগ হবে, বল ফিল করবে, তাছাড়া আদারওয়াইজ হবে না। সেই জন্য বলছে যে ভৌতের জন্য কোনো বস্তু কণাকে একটি তড়িৎচৌম্বক ক্ষেত্রে রাখলে কণাটি একটি বল অনুভব করে তাকেই তড়িৎ আধান বলে। আরও যদি তুমি ভালো করে লিখতে চাও বা মানে টিচারকে যদি ইমপ্রেস করতে চাও, সেখানে তুমি ছোট করে লিখে দেবে যে আধানের এসআই ইউনিট কুলম। ব্যাস, টিচার ইমপ্রেস। কুলমটা তুমি কথায় লিখে তারপরে ব্যাকেটে সি দিয়ে দেবে, ক্যাপিটাল সি। তো দেখো এটা ভালো কোশ্চেন, এইচএসে 2004 সাল এবং 2000 সালে এসছে, দুবার এসছে, সুতরাং তোমাদেরও চলে আসতে পারে। তো ভালো করে দেখে রাখো। দেখো দুয়েরটা সংজ্ঞা লিখতে বলছে, একক আধান এবং বিভবের স্থির তড়িৎ একক। এই দুটোর সংজ্ঞা লিখতে বলছে। প্রথমে আমরা দেখব একক আধানের সংজ্ঞা। বলছে যদি দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য স্থানে বা বায়ুতে 1 মিটার ব্যবধানে রাখলে যদি এরা পরস্পরের ওপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তবে প্রতিটি
বিন্দু আধানকে একক আধান বলা হয়। তারপরে আরও এক্সট্রা অ্যাড করছে আধানের এই এককের নাম কুলম। দেখো এটা কোথা থেকে এসছে, এই ফর্মুলার মানে এই সংজ্ঞাটা ক্রিয়েট হয়েছে এই সূত্র থেকে। এফ ইজিক্যাল টু আমরা কি জানি, কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। ঠিক আছে, আবার তোমরা এভাবেও ডেফিনেশনটা দিতে পারো যে দুটি সম আধান 1 সেন্টিমিটার দূরে রাখার পরে যদি তাদের মধ্যে এক ডাইন বল ক্রিয়েট হয়, বল ফিল করে দুজনের ওপর, তাহলে সেক্ষেত্রে আমরা সেই আধান দুটোকে আমরা বলতে পারি যে একক আধান। ঠিক আছে, এক্ষেত্রে একক আধানের একক হবে কি হবে, ইএসইউ। ঠিক আছে, এই দুভাবে ডেফিনেশনটা দিতে পারো। এই ডেফিনেশনটা তৈরি হয়েছে এফ ইজিক্যাল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। ঠিক আছে, তো চলো এবার তারপর সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে। সেকেন্ড কোশ্চেনটা হ্যাঁ বলছে বিভবের স্থির তড়িৎ একক এর ডেফিনেশন লিখতে বলছে। স্থির তড়িৎ একক বা স্ট্যাট ভোল্ট বলে, ঠিক আছে, একই নাম, বা ইএসি ইউনিট অর স্ট্যাট ভোল্ট। তারপর বলছে অসীম দূরত্ব থেকে এক ইএসইউ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, অসীম দূরত্ব থেকে এক ইএসইউ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি এক আর্ক কাজ করতে হয় তবে ওই বিন্দুর বিভবকে আমরা কি বলি, এক ইএসইউ বিভব বলি। দেখো আমরা এই ডেফিনেশনটা এই ফর্মুলা থেকে এসছে। কোন ফর্মুলা থেকে এসছে, ডাব্লিউ ইজিক্যাল টু কিউভি। কি হয় মনে রাখবে যে অসীম দূরত্ব থেকে এক ইএসইউ ইউনিট, এক ইএসইউ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি ওয়ান আর্ক কাজ করতে হয়, ওয়ার্কটা বলেছে ওয়ান আর্ক যদি কাজ করতে হয় তাহলে ওই বিন্দু বিভবকে আমরা কি বলবো, ওই বিন্দুর বিভবকে বলবো আমরা 1 ইএসইউ বিভব। ঠিক আছে, তো এটা তোমরা দেখে রাখবে। দেখো তিনের কোশ্চেনটা কি বলছে, তিনের বলছে আধানের কোয়ান্টায়ন কি। ঠিক আছে, দেখো পৃথিবীতে যত আধান আছে সব আধান কিন্তু ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার সরল গুণিতক। মানে এই সূত্রটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, কিউ ইজিক্যাল টু প্লাস মাইনাস এন ই, মনে আছে তো? এই সূত্রটার উপর বেস করে এই ডেফিনেশনটা তৈরি হয়েছে। দেখো বলছে কোনো আহিত বস্তুর উপস্থিত মোট তড়িৎ আধানের, কোনো আহিত বস্তুতে উপস্থিত মোট তড়িৎ আধানের পরিমাণ সব সময় ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যক সরল গুণিতক হয়। এই ঘটনাকে আমরা আধানের কোয়ান্টায়ন বলি। ঠিক আছে, যেটা আমরা এক্ষুনি বললাম। যদি মনে করো এখান থেকে আর একটা কোশ্চেন আসে, যে মানে নিউমেরিক্যাল কোশ্চেন যেটা আসে সেটা হলো 2-4টে তোমার আধান দিয়ে দিল, তারপর বলবে যে কোন আধানটা এক্সিস্ট করে আর কোনটা করে না, তাই না? আমরা এক্ষুনি এই যে কোয়ান্টায়নের ব্যাপারটা যেটা দেখলাম, যে পৃথিবীতে যত আধান আছে সেটা ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার সরল গুণিতক। তার মানে এনটা অলওয়েজ পূর্ণ সংখ্যা হবে, ফ্র্যাকশানে আসবে না। তোমার কোনো একটা চার্জ দিয়ে দেবে, তারপরে বলবে যে এই চার্জটা পৃথিবীতে এক্সিস্ট করে কিনা। ঠিক আছে, তো সেখানে তোমরা চার্জটা লিখলে তখন এই ফর্মুলাটা দিয়ে তোমাদের সলভ করতে হবে, কি ইজিক্যাল টু এন। তো চার্জটা এখানে দিবে, তারপরে ইর আধান মানে ইলেকট্রনের আধান তো আমরা জানি, ইলেকট্রনের আধান কত, 1.6 × 10⁻⁹ কুলম। তো এটা করে তারপরে এটা এদিকে ভাগ করে এন ইজিক্যাল টু কিউ বাই ই আসে, তাই তো? তো এখান থেকে যদি তোমার এন এর ভ্যালুটা পূর্ণ সংখ্যায় যদি আসে তখন তাহলে আমরা সেই আধানকে বলবো যে হ্যাঁ এক্সিস্ট করে। আর যদি ফ্র্যাকশানে আসে, ফ্র্যাকশানে মানে দশমিকে যদি আসে তাহলে সেখানে আমরা বলবো না, এই আধানটা এক্সিস্ট করতে পারে না। বুঝলে? তো এই ব্যাপারটা থেকে তুমি এই ডেফিনেশনটা মনে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমার মতে, আর রায়মার্টিন থেকেও স্টার্ট দিয়ে দিয়েছে। তো এখান থেকে এই ডেফিনেশনও আসতে পারে, আবার তোমার এমসিকিউতে এই ব্যাপারটা যেভাবে কোশ্চেন আসতে পারে বললাম এক্ষুনি, এইরকম কোশ্চেনও আসতে পারে। তারপরে বলছে তড়িৎ আবেশ কি, HS 1-এ এসছে এবং ছায়া বইয়ের এটা নোট, সেটা যেটা লেখা আছে আমি একবার পড়ে বলছি। দেখো একটি আহিত বস্তুকে একটি অন্তরক বা পরিবাহীর কাছে এনে তাকে
সাময়িকভাবে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে। কি বলছে, একটি আহিত বস্তুকে একটি অন্তরক, অন্তরক মানে ইনসুলেটর বা পরিবাহী মানে কন্ডাক্টর, যে তড়িৎ পরিবহন করতে পারে, আর অন্তরক মানে সে পরিবহন করতে পারে না। তো বলছে যে কোনো একটা আহিত বস্তু মানে তার আগে থেকে চার্জ আছে, ঠিক আছে, সেই চার্জ বস্তুকে যদি কোনো আনচার্জ বস্তুর কাছে আনা হয়, সে সাময়িকভাবে কি হয়, একটি সাময়িকভাবে চার্জড হয়। তো এই চার্জকে বলছে তড়িৎ আবেশ। তাকে করে মানে টাচ না করে তার কাছাকাছি এনে তাকে করা হয়। মনে করো এখানে একটা আনচার্জড বস্তু ছিল, এখানে একটা চার্জড বস্তু ছিল, কি হয়, এই চার্জড বস্তু মানে এর উপর মনে করো প্লাস আছে, তো এইখানে কি করে, ফিল করে এখানে নেগেটিভ চলে আসে। আগে থেকে তো এর নিউট্রাল আছে বলে, মানে নিউট্রাল মানে এমনটা নয় যে এর কাছে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ নেই, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ আছে, তবে ইকুয়াল পরিমাণে আছে, তাই এ নিউট্রাল। আর এটা পজিটিভ চার্জ মানে এক্ষেত্রে মানে প্রোটন আর ইলেকট্রন দুটোই আছে, কিন্তু ইলেকট্রনের পরিমাণটা কম, প্রোটনের পরিমাণটা বেশি, তাই এটা পজিটিভ চার্জ শো করে। এর ক্ষেত্রে তো আছে চার্জ আছে, মানে ইলেকট্রন প্রোটন আছে, তো কী করবে, পজিটিভ চার্জ যখন কাছাকাছি নিয়ে আসবে, এর ইলেকট্রনগুলো এর কাছাকাছি চলে যাবে আকর্ষণের জন্য, আর এই সাইডে চলে আসবে পজিটিভ চার্জ। তো সেটাই বলছে যে কাছে এনে একে সাময়িকভাবে আহিত করার পদ্ধতিকে, মানে আবার যদি তুমি সরিয়ে নাও, তখন কি এটা আনচার্জড হয়ে যাবে আবার। তো এই ব্যাপারটাকে বলছে তড়িৎ আবেশ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এই ব্যাপারে মানে ক্লাস ডিটেলস করেছে আরও বেশি, মানে কোনো বস্তুকে আনচার্জ বস্তুকে চার্জ করার অনেক পদ্ধতি থাকে, ফ্রিকশন এর মাধ্যমে করা হয়, আবার এই তড়িৎ আবেশের মাধ্যমে করা হয়, আরও পদ্ধতি করা হয়। তো যাই হোক, সেগুলো আশা করি তোমরা জানো। 5এরটা কি বলছে দেখো, কি বৈশিষ্ট্যের জন্য কোনো বস্তু পরিবাহী এবং কোনো বস্তু অন্তরক হয়। দেখো, অন্তরক আর পরিবাহীর মধ্যে পার্থক্য হলো, পরিবাহীতে যেসব ম্যাটেরিয়াল পরিবাহী হয় তাতে সেগুলোতে কি হয়, ফ্রি ইলেকট্রন থাকে বা মুক্ত ইলেকট্রন থাকে, যে চার্জ বহন করে আর কি। এটাই পার্থক্য, এছাড়া পার্থক্য তেমন কিছু নেই। বিশেষ পার্থক্য এটা, একদম মূল পার্থক্য এটাই যে মুক্ত ইলেকট্রন থাকে। এবার এখানে ভালো করে লেখা আছে, বলছে কোনো বস্তু পরিবাহী বা অন্তরক হওয়ার মূল কারণ তার ভেতরে থাকা ইলেকট্রনের গতিশীলতা। যদি কথাটা যদি তোমার একটু খটকা লাগে, তুমি বলবে যে ইলেকট্রন মানে ভেতরে থাকা মুক্ত ইলেকট্রনের উপস্থিতি, এই কথাটা তুমি শুধু লিখতে পারো। এই কথাটা লিখলে কাফি, 1 নম্বরের কোশ্চেনের জন্য, অ্যান্সারের জন্য একদম কাফি। তারপরে 5এরটা আমরা কমপ্লিট করলাম। 6এরটা দেখো, 6এরটা বলছে, 6এরটা দুটো কোশ্চেন আছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমরা দেখতে পাচ্ছ HS 17-তে এসছে, 3-এ এসছে, 2000-এও এসছে। তো কোশ্চেনটা পড়ি, বলছে আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলে, তাই না? দেখো, তোমরা যদি সূত্র মনে রাখো, সেখান থেকে তোমরা ডেফিনেশন বানিয়ে নিতে পারবে। তলমাত্রিক ঘনত্বের মানে এই সূত্রটা কি ছিল, সিগমা ইজ ইকুয়াল টু Q/A, মানে একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে তাকে আমরা তলমাত্রিক ঘনত্ব বলি, চার্জের আধানের তলমাত্রিক ঘনত্ব বলি। যেমন মানে ফর্মুলাটা যেমন এটা আছে, সিগমা ইজ ইকুয়াল টু Q/A। তো চলো একবার পড়া যাক কি বলেছে। বলছে কোনো আহিত পরিবাহীর পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে আধানের তলমাত্রিক ঘনত্ব বলে। তুমি যদি এটা যদি মনে থাকে, সিগমা ইজ ইকুয়াল টু Q/A, কী হয় ডেফিনেশন তৈরি করবে, কোনো পরিবাহীর একক ক্ষেত্রফলে, এরিয়া মিন্স কি ক্ষেত্রফল, সেটাকে 1 ধরে নেবে, একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে তাকে আমরা কি বলি, তলমাত্রিক ঘনত্ব বা আধানের তলমাত্রিক ঘনত্ব বলি। এটা উল্লেখ করতে হবে, কার তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব, এটা আধান কথাটা উল্লেখ করতে হবে। তো দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা 3বার অ্যাকচুয়ালি PIQ-তে এসে গেছে। তো তুমি এইটুকু লিখে যদি তুমি এই মানে এক্সপ্রেশনটা, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা যদি তুমি লিখে দাও, তাহলে টিচারকে আরও একটু ইমপ্রেস করতে পারবে। দেখো, তারপরে এর সাথে অ্যাটাচ যে কোশ্চেনটা আছে, বলছে এটি তলের আকারের ওপর কীভাবে নির্ভর করে। তলের আকারের ওপর কীভাবে নির্ভর করবে, দাঁড়াও, এবারে আছে কি লেখা, আচ্ছা এবারে লেখা নেই, আমি তোমাকে বলে দিচ্ছি। এক মিনিট, জাস্ট 1 মিনিট। দেখো, তোমরা তো এটা জানলে, সিগমা ইজ ইকুয়াল টু Q/, আচ্ছা অন্য কালি নেই, তোমাদের দেখতে অসুবিধা হতে পারে, কি দেখলে, সিগমা বাই Q/A।
তো এখান থেকে আমরা আরো কি লিখতে পারি, কোশ্চেনটা কি আর একবার পড়া যাক। বলছে এটি তলের আকারের উপর কিভাবে নির্ভর করে। ঠিক আছে, তো এখান থেকে তুমি এ ইজিক্যাল টু পাই আর স্কোয়ার লিখতে পারবে। তো এখান থেকে তুমি বোঝা যাচ্ছে যে যদি কোনো একটা গোলক হয় বা এরকম যদি এ হয়, এখানে কীভাবে এ করবে, এর রেডিয়াসটা যদি আঁকা যায়, এর রেডিয়াস আর এর রেডিয়াসের মধ্যে যার রেডিয়াস বেশি হবে, তাহলে এখান থেকে তুমি সিগমা প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তাহলে তুমি বলতে পারবে যে কোনো ব্যাসার্ধের কোনো তলের ব্যাসার্ধ বেশি হলে ব্যাসার্ধ বেশি হলে তলমাত্রিক ঘনত্ব অর্থাৎ সিগমা ডিক্রিজ করবে। আবার যদি ব্যাসার্ধ কম হয় তলমাত্রিক ঘনত্ব কি ইনক্রিজ করবে। মনে করো এরকম আকারের একটা দেখাচ্ছি, 1 মিনিট। হ্যাঁ, এরকম আকারের একটা বস্তু আছে। তো এবার যদি তোমাকে জিজ্ঞেস করে এই তলটায়, যে তলটা আমি একটু ইন্ডিকেট করছি, এই তলে তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি না এই পয়েন্টে বা এই পয়েন্টে তোমার তলমাত্রিক ঘনত্ব বেশি? তো অবভিয়াসলি এই পয়েন্টে তোমার তলমাত্রিক ঘনত্ব বেশি। তুমি আর দিয়ে মনে রাখতে পারো, এটাও দিয়ে মনে রাখতে পারো যে এরিয়া দিয়ে, এই জায়গায় দেখো এরিয়াটা একদম কম, তাই না, এই জায়গায় এরিয়াটা বেশি। তো যে পয়েন্টে এরিয়া বেশি, এরিয়ার সাথে দেখলে ব্যস্ত সম্পর্ক, এরিয়া বেশি হলে কি তলমাত্রিক ঘনত্ব কমবে, আবার এরিয়া কম হলে তলমাত্রিক ঘনত্ব বাড়বে। এগুলো ডায়াগ্রাম বেসডও কোশ্চেন দিতে পারে, তোমাদের লেভেলে না দিলেও কম্পিটিটিভ এক্সামে দেখবে বা অনেক বড় বড় ইনস্টিটিউশনের ডিবিপিতে এই ধরনের কোশ্চেন থাকে। মোটামুটি যেখানে বেশি শার্প, যে পয়েন্ট বেশি শার্প, মানে যে পয়েন্ট বেশি কি মানে শার্প মানে কি বলে বাংলায় আসছে না, যাই হোক, মনে করো এটা একটা ত্রিভুজ, কোথায় তোমার সব থেকে আধান সঞ্চয় হবে, এই শার্প পয়েন্টে। যত শার্প পয়েন্ট সেখানে আধানের পরিমাণ বেশি। তবে তোমরা এটা যদি 1 নম্বরে এরকম লেখা কোশ্চেন আসে, তাহলে তুমি এটা বলবে যে তলের রেডিয়াস বড় সেখানে তলমাত্রিক আধান কম, যে তলে রেডিয়াস কম সেখানে তলমাত্রিক ঘনত্ব বেশি, আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি। তো আমাদের অনুরূপ প্রশ্নটা এবার দেখা যাক। অনুরূপ প্রশ্ন কি বলছে, যে কোনো পরিবাহী পৃষ্ঠের যে স্থানে বক্রতা বেশি, হ্যাঁ ওই একই ব্যাপার, বক্রতা বেশি সেই স্থানে বেশি আধান জমা হয় কেন? হ্যাঁ, যে স্থানে বক্রতা বেশি, দেখো এটা একটা বক্রতা মনে করো, আর এটা একটা বক্রতা কোনটা বেশি বক্র, মানে বাঁকা বেশি কোনটা, এটা বেশি বাঁকা, তাই না, এটা বেশি বাঁকা মানে এর রেডিয়াস কম। তা রেডিয়াস কম মানে তোমার তলমাত্রিক ঘনত্ব বেশি, বা রেডিয়াস কম বলতে পারো, বা ডাইরেক্ট এটাও বলতে পারো যে ওই ক্ষেত্রফল কম, যেটা বেশি বক্র তার ক্ষেত্রফল কম মানে সেখানে আধান বেশি জমা হয়। ঠিক আছে, এটা তোমরা নিজেদের মতো ভাষায় লিখে নেবে। 6টা হয়ে গেল, আমাদের 7টা দেখো, এসআইতে আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো। দেখো তোমার যদি যার যার কি বলছে এখানে, ও আচ্ছা এখানে একটা জিনিস মিস হয়েছে, এই সাইতে তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো, এরকম কোশ্চেন আই থিঙ্ক মিস্টেক আছে প্রিন্টিং। এখানে এসআই বলেছে মানে তার ইউনিট চাইছে, তাই না। এসআইতে আধানের তলমাত্রিক ঘনত্বের একক কি হবে, এরকম কথাটা হতে চাচ্ছে, তা নাহলে একটু ইনকমপ্লিট থাকছে কোশ্চেনটা। তো একক কি হবে, কোনো কিছুর একক বা মাত্রা বার করতে গেলে তোমার কি প্রথমে যেটা মনে করতে রাখতে হবে, তার এক্সপ্রেশন, তলমাত্রিক ঘনত্বের এক্সপ্রেশনটা কি ছিল, সিগমা ইজ ইকাল টু কিউ বাই এ, স্মল কিউ দিতে পারো, ক্যাপিটাল কিউ দিতে পারো, তোমার ব্যাপার। তো এখানে কিউ ইজ ইকাল টু কিউর একক কি কুলম্ব, আর এরিয়ার একক মিটার স্কোয়ার। তাহলে তলমাত্রিক ঘনত্বর, আধানের তলমাত্রিক ঘনত্বর ইউনিট হলো কুলম্ব পার মিটার স্কোয়ার, হলো ব্যাস। এইটুকু করলে তোমার অ্যান্সার মানে কি বলে 1 নম্বর পেয়ে যাবে। এবার বলছে দেখো, স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রে বা ইলেকট্রোস্কোপ মাইক্রোস্কোপ না কি বলে এটা ইংলিশে কি বলে, আচ্ছা গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। তো বলছে এই যন্ত্রে স্বর্ণপত্র ব্যবহার করা হয় কেন, স্বর্ণপত্র বা গোল্ড লিফ বলা হয়। তো এখানে বলছে ব্যবহৃত হয় কারণ স্বর্ণপত্র খুবই ভালো পরিবাহী,
এটা একটা কারণ। আর বলছে যে এটি অত্যন্ত পাতলা এবং হালকা, তাই অল্প বৈদ্যুতিক চার্জের জন্য সংবেদনশীল হয়। দুটো কারণ, এখান থেকে একটা কারণ পেয়ে গেলে। আরেকটা বলছে এছাড়াও সোনা সহজে জং ধরে না বলে এটি দীর্ঘস্থায়ী হয়। দেখো এটা যদি আমি এক্সপ্লেন করতে যাই তাহলে এখন অনেক বড় হয়ে যাবে, কারণ এটা একটা এক্সপেরিমেন্ট। তো আমি আশা করব তোমরা এই ব্যাপারটা তোমাদের বই থেকে একবার রিড করে নেবে বা ইউটিউব ভিডিও দেখে নেবে, বা সেরকম যদি হয় তাহলে হয়তো আমার টেলিগ্রাম চ্যানেলে জানতে মানে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, বেশি বলছি না, ব্যাপারটা বলছি না, কারণ কি হলো তাহলে আমি আরেকবার পড়ে দিচ্ছি। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রে স্বর্ণপত্র ব্যবহার হয়, তার কারণ বলছে স্বর্ণপত্র খুবই ভালো পরিবাহী, এটা একটা কারণ। আরও যেটা বলছে তোমার, আরও বলছে যে এটি অত্যন্ত পাতলা হয়। গোল্ড লিফ মানে কি, ও খুব পাতলা হয়, ঠিক আছে, পাতলা হয় এবং হালকা, তাই অল্প বৈদ্যুতিক চার্জের জন্য সংবেদনশীল হয়। দুটো কারণ। আরেকটা বলছে এছাড়া সোনা সহজে জং ধরে না। ঠিক আছে, তিনটে কারণ এখানে। আরেকটা জিনিস কি, ওর ফ্লেক্সিবিলিটি খুব ভালো, সহজেই মানে বেঁকে যায় অথচ ভাঙে না, এরকম একটা ব্যাপার। তো এই কারণগুলো তোমরা একবার দেখে রাখো, এইচএসে একবার এসে তোমাদের এলে আসতে পারে, অতটা ইম্পর্টেন্ট নয়, তবে এলে এতগুলো কারণ আছে, তুমি দুটো লিখে দেবে, আশা করি হয়ে যাবে। দেখো 9 কোশ্চেনটা কি বলছে, কুলম্বের সঙ্গে ইএসইউ এককের সম্পর্ক কি। এখানে দুটো স্টার দিয়েছে, আমি তোমাকে বলবো আরও 4টে স্টার অ্যাড করতে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এমসিকিউতে চলে আসে এবং এসওকিউতেও চলে আসে। তো কুলম্বের সঙ্গে ইএসইউ এককের সম্পর্ক হলো 1 কুলম ইজিক্যাল টু 3 × 10⁹ ইএসইউ। ঠিক আছে, আর আরও ইনফরমেশন আমি লিখে দিই। একটা ইলেকট্রনের আধান কত, একটা ইলেকট্রনের আধান হলো 1.6 × 10⁻19 কুলম। এটাকে যদি তোমরা ইএসইউতে লেখো কি আসবে, 4.8 × 10⁻10 ইএসইউ। এগুলো কি লিখছি, এই দুটো লিখলাম ইলেকট্রনের আধানের মান। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ইএসইউ বা স্ট্যাট কুলম, ঠিক আছে, একই ব্যাপার। তো আরেকটা জিনিস আছে যে 1 ইএসইউ = 1 স্ট্যাট কুলম। ঠিক আছে, এই জিনিসটা, এই কটা জিনিস মনে রাখা দরকার, খুবই আসে কোশ্চেনে ঘুরিয়ে ঘাড়িয়ে এদিক ওদিকে, মোটামুটি তুমি কোশ্চেনে পাবে। তো চলো 10এরটা দেখো, তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায়। তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায় দেখো, বলছে কোনো তড়িৎ আধানের চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় একটি আধান রাখলে তার ওপর একটি আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, সেই অঞ্চলকে প্রথম আধানটির তড়িৎ ক্ষেত্র বলা হয়। এই তো সাধারণ জিনিস তোমরা জানো যে একটা চার্জ যদি রাখা হয় তার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, তো এই ইলেকট্রিক ফিল্ডের যেখানে রাখো না কেন, কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে কোনো একটা আধান রাখো না কেন, যদি পজিটিভ আধান থাকে তো এখানে পজিটিভ আছে, পজিটিভ বিকর্ষণ করবে, একটা বিকর্ষণ বল ক্রিয়া করবে। আবার যদি নেগেটিভ চার্জ রাখো এখানে, একটা আকর্ষণ বল ক্রিয়া করবে। তবে এটা কোনো একটা নির্দিষ্ট এরিয়া অবধি হবে এমনটা নয়, মানে মানে অনেক বিস্তৃত অঞ্চল জুড়ে হবে, যে চার্জের উপর ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি চার্জটা কেমন আছে। যাই হোক, তো এটা বলছে যে এবার যে এরিয়া অবধি রাখলে, যে ক্ষেত্র অবধি রাখলে এই কেসটা ঘটবে, আকর্ষণ বিকর্ষণ বল কাজ করবে, সেক্ষেত্রে আমরা বলবো সেই অঞ্চলকে আমরা তড়িৎ ক্ষেত্র বলবো, যেমনটা এখানে লেখা আছে। তো একবার দেখে নেবে। তো এখান থেকে একটা রিলেশন, একটা আকর্ষণ বল বিকর্ষণ বল ক্রিয়া করবে, তো এই আকর্ষণ বল বিকর্ষণ বলের মানটা কত হবে সেটা এই ফর্মুলা দিয়ে আসে, F = EQ। ঠিক আছে, ইটা কি, ইটা হলো এই চার্জে, সেন্টারে চার্জে থাকার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, সেটা ই ধরে নিলাম। আর এই ইলেকট্রিক ফিল্ডে বা এই তড়িৎ ক্ষেত্রে একটা মনে করো আর একটা চার্জ রাখলে, সেটা কিউ পরিমাণ, কিউ চার্জ রাখলে, তা কিউ চার্জ রাখার পরে তোমাদের বল কি কাজ করবে, এফ, সেটা F = EQ। এই ফর্মুলাটা তোমরা জানো আশা করি। তো এটা যদি সাইডে ছোট করে লিখে দাও, আরও টিচার কি ইমপ্রেস হয়ে যাবে। তারপরে দেখো, একটি স্থির বিন্দু আধানের জন্য যে কোনো বিন্দুতে উৎপন্ন তড়িৎ ক্ষেত্রফলের মান কি। হ্যাঁ, এবার চার্জ তো রাখলে, এখানে চার্জ তো একটা কিউ রাখলে, এবার মনে করো এর থেকে ডি ডিস্টেন্স পড়ে, ডি ডিস্টেন্স দূরে কত
ইলেকট্রিক ফিল্ড হবে, এখানে ইলেকট্রিক ফিল্ড হবে, তার ফর্মুলাটা হলো ই ইজ ইকাল টু একটা পয়েন্ট চার্জ রাখলে এখানে, তারপর ফর্মুলাটা হবে ই ইজ ইকাল টু কে কিউ বাই আর, আর না এখানে ডি এ স্কোয়ার, যেহেতু ডি দূরত্বে রেখেছি। কে মানে কি? কে মানে হলো 1/4πε0 যদি এই মিডিয়ামটা এয়ার হয়। তো আমরা 1/4πε0 এটা বড় জিনিস বারবার লিখবো কেন, সেই জন্য আমরা এটাকে এই পুরোটা যেমনটা দেখতে পাচ্ছি এখানে, এই পুরোটাকে এটাকে আমরা কি ধরে নিই, এটাকে ধরে নিই কে। কে এর মান কি হবে? কে এর মান হবে 9 × 10⁹ এসআই ইউনিটে, আর সিজিএস ইউনিটে এর মান হয় 1। ঠিক আছে, সিজিএস। তো চলো, এটা আশা করি বোঝা গেছে। দেখো 12 কোশ্চেনটা কি বলছে, বলছে তড়িৎ ক্ষেত্রের পাওয়ার লোড 10⁴ নিউটন পার কুলাম বলতে কি বোঝায়। তাই তো, মানে অ্যাকচুয়ালিটা বলছে যে কোনো একটা ই ইজিক্যাল টু বলে দিয়েছে, ই ইজিক্যাল টু বলে দিয়েছে কত, 10⁴ নিউটন পার কুলাম। এটা কথার অর্থ কি? দেখো এখানে এই কথার অর্থ হলো, দেখো এখানে কি আছে, নিউটন পার কুলাম, তাই তো, নিউটন পার কুলাম ইউনিট। এখান থেকে তুমি বলতে পারো যে 1 কুলাম চার্জ ওই তড়িৎ ক্ষেত্রে রাখলে 10⁴ নিউটন বল প্রয়োগ হবে ওই চার্জের ওপর। ঠিক আছে, দেখো মানে কি বলে, ইউনিট থেকে সংজ্ঞামান দেওয়া যাচ্ছে, 10⁴ নিউটন পার কুলাম। এটা 1 কুলাম, নিচে কিছু নেই, মানে 1 কুলাম আছে, ওপরে আছে 10⁴ নিউটন, তাই তো। তার মানে বলবো যে ওই তড়িৎ ক্ষেত্রে 1 কুলাম চার্জ যদি রাখা হয়, সেই চার্জের ওপর 10⁴ নিউটন বল প্রয়োগ হবে। দেখো এখানে কি লিখেছে সেটা দেখা যাক। বলছে তড়িৎ ক্ষেত্রে পাওয়ার লোড 10⁴ নিউটন পার কুলাম বলতে বোঝায় যে 1 ইউনিট কুলাম চার্জ বা 1 কুলাম চার্জ যদি ওই তড়িৎ ক্ষেত্রে রাখা হয়, তাহলে সেই চার্জের ওপর 10⁴ নিউটন বল প্রয়োগ হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, তুমি কমেন্টে জানাতে পারো বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। অলরেডি সেখানে 11-এর ছেলেরা তাদের প্রবলেম শেয়ার করছে, যেগুলো পারছে না সেখান থেকে ছবি তুলে বা স্ক্রিনশট নিয়ে পাঠাচ্ছে, আমরা সলভ করে দিচ্ছি। তুমিও তোমার সমস্যা সেন্ড করতে পারো। আর চ্যানেল লিঙ্ক তো ডেসক্রিপশানে যেমন থাকে তেমন আছে, সবার যেমন থাকে আর কি, তুমি ডেসক্রিপশানে গেলে লিঙ্কটা পেয়ে যাবে। 13টা কী বলছে দেখো, 13 কোশ্চেন বলছে আহিত পরিবাহীর উপস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অভিমুখ ওই বিন্দুর তলের স্পর্শক বরাবর নির্দেশিত হয়। ঠিক আছে, এটা সত্য না মিথ্যা বলছে। আচ্ছা কোশ্চেনটা আরও একবার ভালো করে পড়া যাক। বলছে আহিত পরিবাহীর উপরিস্থিত কোনো বিন্দুতে, আচ্ছা আহিত পরিবাহীর উপরিস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ ওই বিন্দুতে তলের স্পর্শক বরাবর নির্দেশিত হয়। সত্য না মিথ্যা? এখানে সত্য না মিথ্যা যাচাই করতে বলছে। এখানে বলছে পরিবাহীর আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, ঠিক। তারপর বলছে এই পৃষ্ঠের ঠিক বাইরে একটি একক ধনাত্মক আধানকে রাখলে সেই পৃষ্ঠের অবিলম্বে আকর্ষিত বা বিকর্ষিত হয়। ঠিক কথা। তারপর বলছে অর্থাৎ ওই অবস্থানে তড়িৎ ক্ষেত্র হয় পৃষ্ঠের অবিলম্বে। তার মানে এই কথাটা কি হলো, এই কথাটা হলো মিথ্যা। এখানে বলছে, এখানে মনে করে একটা আহিত বস্তু আছে, তারপরে বলছে এই পয়েন্টে তোমার বলছে যে ইলেকট্রিক ফিল্ড কি হবে, এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বলছে এর স্পর্শক বরাবর, এর স্পর্শক যদি আঁকো এরকম, এই স্পর্শক বরাবর কি তোমার ইলেকট্রিক ফিল্ড হয় না, ইলেকট্রিক ফিল্ড হয় কি হবে, এর লম্ব বরাবর, এর লম্ব পারপেন্ডিকুলারলি, ওই বিন্দুর পারপেন্ডিকুলারলি যদি পজিটিভ চার্জ হয় তার অভিমুখ বাইরের দিকে চলে যাবে, এর উপর যদি পজিটিভ চার্জ দেওয়া হয়, তাহলে এটা আমরা ভুল বলতে পারি। ঠিক আছে, বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে চলো আরেকবার বোঝা যাক। বলছি যে আহিত পরিবাহীর উপরিস্থিত কোনো বিন্দু, মনে করো এটা একটা গোলক, আহিত পরিবাহী মানে তার উপরে একটা চার্জ আছে, আমি ধরে নিলাম পজিটিভ চার্জ আছে। এবার বলছে এই আহিত পরিবাহীর ওপরে উপরিস্থিত কোনো বিন্দু, এর উপরিস্থিত এটা একটা বিন্দু, বলছে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন ডিরেকশনে হয়, অভিমুখ অলওয়েজ পারপেন্ডিকুলার ডিরেকশনে হয়, এই ডিরেকশনে হবে। ঠিক আছে, এবার এই ডিরেকশনে হয় কীভাবে সেটা আমরা কীভাবে যাচাই করি, কীভাবে বুঝতে পারি, সেটা বুঝতে পারি এইভাবে যে মনে করো এই গোলক আছে, গোলকের ওপর পজিটিভ চার্জ আছে, তুমি যদি এই বিন্দুতে যদি একটা কোনো চার্জ রাখো, মনে করো পজিটিভ চার্জ রাখো, সে কি হবে, সে এই বরাবর লম্বলম্বী হবে এই বরাবর সে দূরে সরে যাবে, তাই তো।
দূরে সরে যাবে, মানে নিশ্চয়ই তার ইলেকট্রিক ফিল্ড লাইন বা তড়িৎ ক্ষেত্র মানে ডিরেকশনটা এই লম্বলম্বী হবে, কারণ তড়িৎ ক্ষেত্রের ডিরেকশানে বস্তুটির ওপর ফোর্স অ্যাপ্লাই হয়। ঠিক আছে, তো এখানে যদি আবার নেগেটিভ চার্জ রাখি, সে কী হবে, এই ডিরেকশন বরাবর এই দিকে সে আকর্ষিত হবে। তাহলে এই স্টেটমেন্টটা আরও একবার পড়া যাক। বলছে যে পরিবাহীর আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। ভালো কথা, আধানের পরিবাহীর অলওয়েজ তার সারফেসে অবস্থান করে, পৃষ্ঠতলে অবস্থান করে, ভিতরে আধান থাকে না পরিবাহীর ক্ষেত্রে। ঠিক আছে, তারপর বলছে এই পৃষ্ঠের ঠিক বাইরে একটি একক ধনাত্মক আধান রাখলে, সেটি পৃষ্ঠের একক ধনাত্মক আধান রাখলাম, এর মতো রাখলে বলছে সেটি এই পৃষ্ঠের অবিলম্বে আকর্ষিত বা বিকর্ষিত হয়। অবশ্যই আকর্ষিত বা বিকর্ষিত হয় কেন, এই জন্য বলছে যে কারণ এটা যদি তোমার নেগেটিভ চার্জ দেওয়া হয়, এই গোলকের ওপর যদি নেগেটিভ চার্জ থাকে সেক্ষেত্রে আকর্ষিত হবে। তোমরা তো জানো যে অপোজিট চার্জ অলওয়েজ কি অ্যাট্রাক্ট করে এবং সেম চার্জ অলওয়েজ রিপাল করে, মানে রিপালশন হয়। তো এক্ষেত্রে তাহলে কি হচ্ছে যে এই বরাবর, তারপর বলছে হ্যাঁ সেটি পৃষ্ঠের অবিলম্বে আকর্ষিত হয়। অবিলম্ব মানে এর সাথে পারপেন্ডিকুলারিটি ডিরেক্টেড বিকশিত হয়, অর্থাৎ এই অবস্থানে তড়িৎ ক্ষেত্রও হয় পৃষ্ঠের অবিলম্বে। ঠিক আছে, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, তুমি আমাকে টেলিগ্রামে জিজ্ঞেস করতে পারো আরেকবার। তারপর বলছে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটি স্কেলার না ভেক্টর রাশি। দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই ভেক্টর রাশি। একটু আগে দেখলাম যে ডিরেকশনের কথা উল্লেখ এলো, তাই না? আর ক্ষেত্র প্রাবল্যের তো মান তো থাকছে, আর ডিরেকশনও থাকলো। এক্ষেত্রে ডিরেকশন কি, যদি পজিটিভ চার্জের ওপর যদি পজিটিভ চার্জ থাকে তার ডিরেকশন কি হবে, বাইরের দিকে ডিরেকশন হবে, তাই না? বা তুমি মনে করো এখানে একটা পয়েন্ট চার্জ আছে, এই পয়েন্ট চার্জে তোমার পজিটিভ চার্জ আছে, এখানে তোমার এখানে আচ্ছা প্লাস কিউ আছে, মনে করো প্লাস কিউ আছে, এখানে তোমার কি তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে বলছে। তুমি কি বার করবে, কীভাবে বার করবে, এখানে ডি ডিস্টেন্স আছে, এখানে প্লাস কিউ চার্জ আছে, তাহলে এখানে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে ই ইজিক্যাল টু কে কিউ আর ডি স্কোয়ার, তাই তো। আর ডিরেকশনটা কী হবে, ডিরেকশনটা এই বরাবর হবে। এটাকে যদি আমরা এই সাইডটাকে রাইট সাইডটাকে যদি প্লাস অ্যাক্সিস ধরি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এর ডিরেকশন হবে আই ক্যাপ প্লাস আই ক্যাপ, তাই তো। তাহলে আমরা কি পেলাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি। আরও এভাবেও মনে রাখতে পারো। আমরা কি দেখলাম, এফ ইজিক্যাল টু ই কিউ, তাই তো। চার্জটা তো স্কেলার কোয়ান্টিটি জানো, এফটা যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, ইটাও ভেক্টর কোয়ান্টিটি হতে চায়, তাই না? তুমি যদি ফোর্স মনে করো 5 নিউটন, সেখান তার থেকে যদি 2 ভাগ করে দাও, কোনো একটা সংখ্যা যদি ভাগ করে দাও, তো কি আসছে 2.5 নিউটন আসে। তো সেক্ষেত্রে 2.5 নিউটনটাকে তখন কি আমরা বলতে পারি যে এটা ভেক্টর কোয়ান্টিটি নয়? ফোর্স আগেও ছিল এখনও ছিল, এবার কী হয়েছে, মানটা কমে গেছে। ঠিক সিমিলারলি এখানেও এরকম, যদি এফ ইজিক্যাল টু ই কিউ, তাহলে তুমি ই ইজিক্যাল টু এফ বাই কিউ পাচ্ছ, তাই না? এফটা ভেক্টর কোয়ান্টিটি, তাই ইটাও ভেক্টর কোয়ান্টিটি, আর এটা তো স্কেলার কোয়ান্টিটি, এটা কোনো একটা নাম্বার থাকবে। তো সুতরাং কিউ যদি স্কেলার কোয়ান্টিটি, তাই ফোর্সটা ভেক্টর কোয়ান্টিটি, ইটাও ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি আর এছাড়া তো তোমাদের এটা মনে থাকে, বেশি বলার দরকার নেই এটা। তারপর বলছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা লেখো। ঠিক আছে, দেখো পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা কি দিয়ে ডিনোট করি, কে দিয়ে ডিনোট করি। এক্ষেত্রে তোমাদের একটা ফর্মুলা তো নিশ্চয়ই মনে আছে, তোমাদের ছায়া বই আছে, কে ইজিক্যাল টু শূন্য মাধ্যমে এপসাইলন নট আর কোনো মিডিয়ামের এপসাইলন নট। কে যদি আমরা রেশিও করি, এটা আর এটাকে যদি রেশিও করি, আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো এই রেশিওটাকে আমরা বলবো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, সেটাই আমাদের ভাষায় লিখেছে। আমাদের বললাম না যে ফর্মুলা যদি মনে থাকে বা এক্সপ্রেশন যদি মনে রাখা হয়, সেখান থেকে আমরা কি তার ডেফিনেশনও বার করে লিখে দিতে পারবো। তো আমরা কি লিখব, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার রেশিওকে বা অনুপাতকে আমরা কি পাই, অনুপাতকে আমরা বলবো যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, সেটাই আমরা পাচ্ছি, তাই না? ই বাই এপসাইলন নট, এটাকে আমরা এআর এর বা শূন্য মাধ্যমে, তাই তো
আচ্ছা, শূন্য স্থানে এটাকে আমরা ডিনোট করি, আর এটা হচ্ছে কোনো মিডিয়ামের তড়িৎভেদ্যতাকে আমরা ডিনোট করি। তো এক্ষেত্রে তাহলে একবার ডেফিনেশনটা আমরা পড়া যাক। বলছে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য স্থানের তড়িৎভেদ্যতার অনুপাতকে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। আশা করি বুঝে গেছো। 16টা দেখো, পরাবৈদ্যুতিক মেরুকরণের সংজ্ঞা লেখো। দেখো বলছে অন্তরক বা পরাবিদ্যুৎকে আচ্ছা পরাবিদ্যুৎ আচ্ছা পরাবিদ্যুৎ লেখা আছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ইনসুলেটর বই আছে, কি লেখা আছে আমি বাংলা টার্মের সাথে অনেকদিন যেহেতু জড়িত নেই, আমার বাংলা টার্মে একটু অসুবিধা আছে। তো যাই হোক, কোনো অন্তরককে বা ইনসুলেটরকে কোনো তড়িৎ ক্ষেত্রে রাখলে মেরুবর্তী অণুগুলি এদের উপর ক্রিয়াশীল টর্কের প্রভাবে তড়িৎ ক্ষেত্রের দিকে সজ্জিত হওয়ার চেষ্টা করে। ঠিক আছে, চেষ্টা করে। তার বলছে এবং অমেরুবর্তী অণুগুলি অবশিষ্ট দ্বিমেরুতে পরিণত হয়ে আবিষ্ট দ্বিমেরুতে পরিণত হয়ে তড়িৎ ক্ষেত্রে বরাবর সজ্জিত হতে চায়। তাহলে এবার বলছে যে পরাবৈদ্যুতিক এই আচরণকে পরাবৈদ্যুতিক মেরুকরণ বলে। দেখো এই ব্যাপারটা এক্সপ্লেন করতে গেলে অনেক হয়ে যাবে। তো তোমাদের যেটা সমস্যা হয়তো এই ডেফিনেশনটা পাচ্ছিলে না কোথায় আছে, তো আমি এটাকে নোট করে নিয়ে চলে এসেছি, তোমরা এখান থেকে লিখে নিতে পারো। ঠিক আছে, এটা একটা জিনিস বড় টপিক, সব জিনিস যদি এখন এক্সপ্লেন করতে যাই না অনেক টাইম লেগে যাবে। তো আরেকবার আমি তোমাদের পড়ে শুনিয়েছি। বলছে কোনো মানে অন্তরককে বা ইনসুলেটরকে কোনো তড়িৎ ক্ষেত্রে রাখলে মেরুবর্তী অণুগুলি এদের ওপর ক্রিয়াশীল টর্কের প্রভাবে তড়িৎ ক্ষেত্রের দিকে সজ্জিত হওয়ার চেষ্টা করে এবং অমেরুবর্তী অণুগুলি আবিষ্ট দ্বিমেরুতে পরিণত হয়ে তড়িৎ ক্ষেত্রে বরাবর সজ্জিত হয়ে যায়। পরাবৈদ্যুতিক এই আচরণকে পরাবৈদ্যুতিক মেরুকরণ বলে। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, এখানে যতটা ইম্পর্টেন্ট দিয়েছে অতটা ইম্পর্টেন্ট নয়। বলছে একটি আহিত পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হয়। দেখো, একটি আহিত পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হয়। আচ্ছা তুমি বলো, এটা আহিত পরিবাহীর অভ্যন্তরে কত চার্জ থাকে? চার্জ জিরো, অভ্যন্তরে চার্জ জিরো। পরিবাহীর চার্জ যত সব তার সারফেসে থাকে। ঠিক আছে, তার সারফেসে থাকে পরিবাহীর ক্ষেত্রে, আর অপরিবাহীর ক্ষেত্রে ভিতরেও থাকে। তো এক্ষেত্রে ভিতরে যেহেতু চার্জ জিরো, সেক্ষেত্রে আমরা বলবো যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জিরো। কি লিখবে এখানে লেখা নাই, তোমরা কি লিখবে? বলবে যে আহিত পরিবাহীর ক্ষেত্রে তার সমস্ত চার্জ তার পৃষ্ঠতলে অবস্থান করে, সুতরাং তার মধ্য বা অভ্যন্তরে কোনো চার্জ না থাকায় তার অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের মানও শূন্য হয়। ঠিক আছে, এই জিনিসটা লিখে দেবে। আর তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য শূন্য হয়। তড়িৎ ভেদ্যতার একক, ঠিক আছে, মানে এপসাইলন নট এর একক চেয়েছে, বা এপসাইলন। তো এটা কিভাবে বার করবে? দেখো, এগুলো কোনো কিছুর একক জীবনে মুখস্থ রাখতে যাবে না। একক বা মাত্রা কোনো কিছুর মাত্রা মুখস্থ রাখতে যাবে না। মাত্রার ক্ষেত্রে শুধু ফোর্স বা এনার্জির মাত্রা যদি মনে রাখো, সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির মাত্রা বার করতে পারবে। আর ইউনিটের ক্ষেত্রে তুমি বেসিকগুলো মনে রাখবে, যেমন মাস, কেজিগুলো তো তোমরা জানো, মোটামুটি জানো, তোমরা ফর্মুলা থেকে করার চেষ্টা করবে। দেখো, কারণ অনেকে এটা আলাদা করে মুখস্থ করার চেষ্টা করে, আমি দেখেছি। মুখস্থ করার দরকার নেই। তুমি প্রথম তড়িৎ ক্ষেত্রে বা কুলম্বের সূত্র প্রথম যে এক্সপ্রেশনটা শিখেছিলে কি ছিল? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2/r²। ঠিক আছে, এটা ছিল। দেখো এখানে কি কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট হলো 4 পাই। আর এপসাইলনের তড়িৎভেদ্যতা, এটা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তো শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার ইউনিট আর কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতার ইউনিট কি চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে না, একই থাকবে। তো আমি এপসাইলন নটের ইউনিটটা বার করতে পারলেই কাজ হয়ে যাবে। তো দেখো, এপসাইলন নট ইজিক্যাল টু আমরা লিখতে পারি কি Q1 Q2/r² আর ফোর্স। দেখো এদের ইউনিটগুলো তো আমরা সবাই জানি। দেখো কুলম্বের ইউনিট, চার্জের ইউনিট আমরা জানি কুলম। তো এখানে দুটো কুলম হবে, তাহলে কুলম স্কোয়ার হয়ে আছে। যেহেতু Q1 × Q2 দুজনের ক্ষেত্রেই চার্জের ইউনিট হবে কুলম স্কোয়ার। নিচে আর ডিস্ট্যান্সের ইউনিট কি হয়?
মিটার, নিচে মিটার মিটার, আর ফোর্সের ইউনিট নিউটন। তাহলে তোমরা কি পাচ্ছ? তাহলে এপসাইলন নটের ইউনিট কি পাচ্ছ? কুলম। আচ্ছা মিটার না, এটা মিটার স্কোয়ার আছে, তাই তো? কুলম স্কোয়ার বাই মিটার স্কোয়ার নিউটন। এটা এখান থেকে তুমি মাত্রাও বার করতে পারবে। কিউর মাত্রা কি? কি ইজিক্যাল টু আইটি হয়, অ্যাম্পিয়ার ইন্টু বা আই ইন্টু টি। আর নিচে মিটারের মাত্রা এল, নিউটনের মাত্রা তোমরা তো জানো, নিউটনের মাত্রা কি? এফ ইজিক্যাল টু এম এল টি টু দি পাওয়ার -2। সুতরাং এইগুলো এখানে যদি তুমি মাত্রাগুলো লিখে দাও, তুমি মাত্রাও পেয়ে যাবে। 19টা দেখো, স্থির অবস্থায় থাকা একটি ইলেকট্রন তড়িৎ ক্ষেত্রে কিভাবে গতিশীল হয়? দেখো, তড়িৎ ক্ষেত্রে কিভাবে গতিশীল হয় স্থির অবস্থায়, তার মানে তার ইনিশিয়াল ভেলোসিটি 0। খুব ভালো কথা। তো আমরা এই ফর্মুলাটা জানি, এফ ইজিক্যাল টু ই কিউ। তাই তো, এফ ইজিক্যাল টু ই কিউ। আবার এফ ইজিক্যালটা আমরা কি জানি? এম এ। আচ্ছা, কিউর জায়গায় ইলেকট্রনের চার্জ জানি, ইলেকট্রনের চার্জকে স্মল ই দিয়ে ডিনোট করা হয়, তাহলে ই ইন্টু ই লিখতে পারি। এখান থেকে এ ইজিক্যাল টু আমরা পাবো, এটা কি? অ্যাসিলারেশন। এফ ইজিক্যাল টু এম এ, এটা কোথা থেকে পেয়েছি? এটা আমরা নিউটনের সেকেন্ড ল থেকে পেয়েছি, তাই তো? তাই এ ইজিক্যাল টু ই কিউ বাই কী হবে? এম। তাহলে আমরা বলতে পারি যে স্থির অবস্থায় কোনো ইলেকট্রনকে যদি কোনো তড়িৎ ক্ষেত্রে রাখা হয়, তাহলে ওই ইলেকট্রনটি ই কিউ বাই এম ত্বরণ নিয়ে চলতে শুরু করবে। এই জিনিসটা আমরা লিখতে পারি, বা গতিশীল হবে। ই কিউ বাই এম ত্বরণে গতিশীল হবে, এই জিনিসটা লিখে দেবে, বা এইভাবে একটু বের করে যদি লিখে দাও আরও অ্যাপ্রোপ্রিয়েট হবে, বা মাস্টার খুশি হয়ে যাবে। আরেকটা জিনিস, যদি এটা হয় তোমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, আর এখানে তুমি ইলেকট্রন মানে তো নেগেটিভ চার্জ যদি রাখো, বা ইলেকট্রন যদি রাখো, সে তো এই ত্বরণ নিয়ে চলতে পারবে, সেটা তো বুঝতে পারছি। এ ইজিক্যাল টু ই কিউ বাই এম ত্বরণে চলবে, কিন্তু এর ডিরেকশনটা কোন দিকে হবে? বলো? এর ডিরেকশন কোন দিকে হবে তোমরা কমেন্টে জানাও, বুঝলে? ডিরেকশনটা কোন দিকে হবে কমেন্টে জানাবে, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। বলো। তারপর বলছে 20টা, পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয় কেন? সিমিলার কোশ্চেন না, এরকম কোশ্চেন একটু আগে করলাম। তারপর বলছে অনুরূপ প্রশ্ন, বলছে পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ বলরেখা থাকে না কেন? দুটো কোশ্চেনের অ্যান্সার সেম। এই অ্যান্সারটা আমি কিছুটা আগে করে দিয়েছিলাম। কিছুটা কি করেছেন, যে পরিবাহীর কি হয়? পরিবাহীর বাইরে চার্জ অবস্থান করে, তাই তো? পরিবাহীর অভ্যন্তরে চার্জ 0, অভ্যন্তরে চার্জ 0 হয়, ইলেকট্রিক ফিল্ডও 0 হয়। এই জিনিসটা আশা করি তোমাদের বুঝে এসছে, একটু আগে করে দিচ্ছে। গাউসীয় তল কি? অতটা ইম্পর্টেন্ট নয়, একবার দেখে রাখতে পারো যে একটি চার্জের চারিদিকে গাউসীয় মানে যে কাল্পনিক তলটা আমরা মনে করি, মানে ধরে নিই, সেটাকে গাউসীয় তল বলি, দেখে রাখতে পারো। ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা, এটা ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট। ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা দেখো, আমরা এই রিলেশনটা জানি, ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ভি। এখানে ইলেকট্রন ভোল্ট বলছে, তাহলে কিউর জায়গায় আমরা ই ভি লিখতে পারি, তাই তো? ফর্মুলাটা কীভাবে তৈরি করবে? অসীম দূরত্ব থেকে কোনো কণা নয়, এখানে একটি ইলেকট্রনকে অসীম দূরত্ব থেকে একটি ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে গেলে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলে। আচ্ছা, ভি মানে বিভব প্রভেদ, কিউ ইন্টু ডেল ভি লিখতে পারো। তাহলে কি এলো, যে অসীম দূরত্ব থেকে একটি ইলেকট্রনকে ডেল ভি বা কোনো 1 বিভব প্রভেদের মধ্যে আনতে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলা হয়। ডাব্লিউ ইজিক্যাল টু ইভি। শেষে যদি এই রিলেশনটা যদি লিখে দাও তাহলে আরও সুন্দর হবে। 23টা দেখো, স্থির তড়িৎ বলকে সংরক্ষী বল বলা হয় কেন? সংরক্ষী বল, অসংরক্ষী বল, বা কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স, এগুলো তোমাদের ক্লাস 11-এ দেখেছো হয়তো।
ঠিক আছে, যে বল দ্বারা কৃতকার্য তার পাথের ওপর ডিপেন্ড করে না, সেক্ষেত্রে আমরা কনজারভেটিভ ফোর্স বলি, সেই ফোর্সকে আমরা কনজারভেটিভ ফোর্স বলি। আর যে যে বল দ্বারা কোনো কৃতকার্য, যে বল দ্বারা কার্য তার পথের ওপর ডিপেন্ড করে বা তার পাথের ওপর ডিপেন্ড করে, সেক্ষেত্রে আমরা কি বলি, সেক্ষেত্রে আমরা বলি নন কনজারভেটিভ ফোর্স, সেই ফোর্সকে আমরা নন কনজারভেটিভ ফোর্স বলি। তো এখানে ডেফিনেশনটা কি আছে একবার দেখি। স্থির তড়িৎ বলকে সংরক্ষী বলা হয় কারণ এই বলের ক্ষেত্রে কাজ সম্পূর্ণভাবে পথের ওপর নির্ভর করে না, ঠিক আছে, বরং কেবল শুরু ও শেষ বিন্দুর ওপর নির্ভর করে। ঠিক আছে, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে, সে কোন রাস্তা দিয়ে কাজটা হয়েছে, কোন রাস্তা দিয়ে কাজটা হয়েছে সেটা তার উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, এটা 11-এর জিনিস। তো তোমরা কোশ্চেন আসে, ভালো কোশ্চেন, ট্রিপল স্টার আছে, বুঝলে, ভালো কোশ্চেন, ভালো করে দেখে রাখবে, এটা এটুকুই লিখলে কাফি। 24 দেখো, তড়িৎ ফ্লাক্স কি, সংসদ নমুনা প্রশ্ন। বলছে তড়িৎ ক্ষেত্রে কোনো পৃষ্ঠের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। ঠিক আছে, এর ফর্মুলাটা কি ছিল, Fi = E.ds। ঠিক আছে, এটা স্কেলার কোয়ান্টিটি, এই জিনিসটা মনে রাখতে হবে, স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, তার মানে কি, মনে করো এটার ইলেকট্রিক ফিল্ড লাইন বা তড়িৎ বলরেখা। তো এক্ষেত্রে যদি তার সামনে যদি একটা কি বলে লম্বভাবে যদি একটা পৃষ্ঠ দাও বা কোনো ক্ষেত্র রাখো, সেই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যত পরিমাণ বলরেখা পাস হবে সেটাকে আমরা বলি কি, তড়িৎ ফ্লাক্স। তোমরা এই ডেফিনিশনটা মনে রাখতে পারো। তড়িৎ ক্ষেত্রে কোনো পৃষ্ঠের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলি। ঠিক আছে, যেটা লম্বভাবে অতিক্রান্ত হয় সেটাকে তড়িৎ ফ্লাক্স বলি, সেই বলরেখার সংখ্যাকে। ভালো কোশ্চেন। তড়িৎ ফ্লাক্সের ঘনত্বের সংজ্ঞা দাও। ইজি কোশ্চেন, এটা দেখে রাখবে। আচ্ছা, একবার বলে দিই। তড়িৎ ফ্লাক্স ঘনত্ব হলো একটি নির্দিষ্ট পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ। ওখানে কি ছিল, যে কোনো ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে যেটা যতটা বলরেখা পাস হচ্ছে, আর এখানে কি বলছে, কোনো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যত বলরেখা পাস হয়, ঠিক আছে, দিয়ে প্রবাহিত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কে আমরা বলি তড়িৎ ফ্লাক্স ঘনত্ব। ঠিক আছে, হ্যাঁ, আর একবার বলে দিই তোমাদের, ভালো করে পড়িয়ে দিই। বলছে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব হলো একটি নির্দিষ্ট পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ। চলো 26 কি বলছে, তড়িৎ ফ্লাক্স ও ফ্লাক্স ঘনত্বের এসআই এককগুলি লেখো। তড়িৎ ফ্লাক্স দেখো, ফাই ইজিক্যাল টু আমরা কি জানি, জানি E/ds, কে আমরা এ দিয়ে লিখি, ও ঠিক আছে, এ লিখে দিলাম। ঠিক আছে, তোমার এর চেয়েছে কি লিখেছে, মানে কি চেয়েছে, একক চেয়েছে, এসআই একক। তাহলে আমরা E = কি লিখতে পারি, এটাও জানি তো আমরা, F = EQ, লিখতে পারি F/Q, তাই তো, F/Q লিখে দিলাম। আর এদিকে এরিয়া ছিল। তো এদের এককগুলো লেখা, ফোর্সের একক কি, নিউটন, এরিয়ার একক কি, মিটার স্কোয়ার, নিচে কিউর একক কি, কুলম। তাহলে তোমার যদি এর ইউনিট জিজ্ঞেস করে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। আচ্ছা, এরকম লিখলে তোমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হতে পারে, কিভাবে লিখবে, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স। আরও একটা ইউনিট হয়, সেটা হলো ভোল্ট মিটার। কীভাবে আসছে দেখো, এই ফর্মুলাটা তো আমরা জানি, E = -dV/dr জানি, বা আমরা এখানে শর্টে এইভাবে লিখতে পারি V/r, তাই না, একই জিনিস। ইউনিটের ক্ষেত্রে V/r যদি লেখা হয়, ইর জায়গায় যদি আমরা V/r লিখি, আর আগে থেকে এ ছিল, এ উপরে থাকলো। ভির ইউনিট কি, ভোল্ট,
নিচে মিটার, ওপরে এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার। মিটার, ওপরে দুটো মিটার, নিচে একটা মিটার, ওপরে দুটো মিটার, মিটার মিটার কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি ভোল্ট মিটার। এটাও একটা ইউনিট হয়। ঠিক আছে, এই দুটো ইউনিট। তড়িৎ ফ্লাক্সের ইউনিটটা খুব জরুরি। ফ্লাক্স ঘনত্বের মানে ইউনিটটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমার তড়িৎ ফ্লাক্সের ইউনিটটা খুব ইম্পর্টেন্ট, আসতে পারে। আর তড়িৎ ফ্লাক্স ঘনত্বের ইউনিট হলো কুলম পার মিটার স্কোয়ার, এটা জেনে রাখো। হলো তড়িৎ ফ্লাক্স ঘনত্বের ইউনিট। এবার জিজ্ঞেস করছে তড়িৎ ফ্লাক্সের মাত্রীয় সংকেত, এটাও ইম্পর্টেন্ট। ফাই ইজিক্যাল টু, আমরা কি দেখলাম একটু আগে, ই ইন্টু এ, তাই তো। কোনো কিছুর মাত্রীয় সংকেত যদি জিজ্ঞেস করে বা ডাইমেনশন জিজ্ঞেস করে, সেখানে তুমি অলওয়েজ তার এক্সপ্রেশনটা ফোর্সের ফর্মে লেখার চেষ্টা করবে। এখানে ফ্লাক্সের এক্সপ্রেশনটা ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার মধ্যে আছে, তাই না। আমরা এটা চেষ্টা করবো কি ফোর্সের ফর্মে লেখার। তো আমরা ই ইজিক্যাল টু কি জানি, আচ্ছা এফ ইজিক্যাল টু ই কিউ জানি, তাহলে ই ইজিক্যাল টু আমরা লিখতে পারি এফ বাই কিউ। এর জায়গায় এফ বাই কিউ লিখে দাও, লিখে দাও ইন্টু এ। দেখো আমাদের ইলেকট্রিক ফ্লাক্সটা এফ এর ফর্মে লেখা গেল এক্সপ্রেশনটা। তাহলে এখান থেকে আমরা প্রত্যেকের ডাইমেনশানগুলো লিখে দেবো। ফোর্সের ডাইমেনশান কী ছিল, এম এল টি টু দেওয়ার -2। এরিয়ার ডাইমেনশান কী ছিল, এল স্কোয়ার। কিউর ডাইমেনশান কিউ ইজিক্যাল আইটি লেখা হয়, অনেক সময় এটিও লেখে, ঠিক আছে। তো আইটি লিখে দিলাম কিউর ডাইমেনশান। তো এখানে কি হচ্ছে, এম পড়ে থাকছে, এল কি হচ্ছে, এখানে একটা এল, এখানে দুটো এল টু দি পাওয়ার কিউব হয়ে যাচ্ছে। এখানে উপরে টি টু দি পাওয়ার -2, নিচে একটা টি আছে, টিটা যদি উপরে চলে যায় ইনভার্স হয়ে যাবে, টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -2, -1, তাহলে টি টু দি পাওয়ার -3 হয়ে যাবে। এদিকে আইটা যদি উপরে তুলে নেওয়া হয় আই ইনভার্স, ঠিক আছে। তাহলে আরও যদি মানে একদম সিম্পলিফাই মানে আসল ফর্মেটে যদি নিয়ে চলে আসি, এম এল টু দি পাওয়ার কিউব টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। হলো। চলো, কোথাও যদি ক্যালকুলেশন ভুল হলে অবশ্যই জানাবে, এবার বইয়ের সাথে মিলিয়ে নেবে। বলছে একটি পরিবাহীর পৃষ্ঠের দিকে বাইরে তড়িৎ ক্ষেত্র পৃষ্ঠের অবিলম্বে থাকে কেন। দেখো এরকম কোশ্চেন আমরা আগে করেছি, যে বলেছিলাম কি অবিলম্ব কীভাবে থাকবে। আমরা দেখেছি যে একটা বাইরে মনে করো কিউ চার্জের আধানের আছে, তার 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 কিছুটা দূরে মনে করো একটা চার্জ রাখা হলো। সেই চার্জটা রাখার পরে দেখা যাচ্ছে যে সে এই অবিলম্ব বরাবর কি মুভ করছে। যদি পজিটিভ চার্জ হয় সে বিকর্ষণের জন্য দূরে সরে যাচ্ছে, আর নেগেটিভ চার্জ যদি রাখায় সে আকর্ষণ কারণ নিচের দিকে চলে আসছে। তার মানে যে এই বরাবর সে যা কাজ হচ্ছে এই বরাবর হচ্ছে, তো আমরা বলতে পারি যে তার মানে এই চার্জের মানে তড়িৎ ক্ষেত্র কি তার অবিলম্ব বরাবর হচ্ছে বা পারপেন্ডিকুলার ডিরেকশনে হচ্ছে, এটা বলতে পারি। তো দেখা একবার পড়া যাক জিনিসটা। আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, ঠিক এই পৃষ্ঠের ঠিক বাইরে একটি একক ধনাত্মক আধানকে রাখলে সেটি পৃষ্ঠের অবিলম্বে আকর্ষিত বা বিকর্ষিত হয়। তা বলছে অর্থাৎ এই অবস্থানে তড়িৎ ক্ষেত্র হয় পৃষ্ঠের অবিলম্বে, ঠিক আছে। কারণ ওটা যে কোনো একটা বাইরে একক আধান রাখলে সেটি পৃষ্ঠের অবিলম্বে আকর্ষিত বা বিকর্ষিত হচ্ছে। 30 দেখো বলছে তড়িৎ ফ্লাক্স, এখানে 5, এটা প্রিন্টিং মিস্টেক হবে, এটা ফাই হবে। এবং তড়িৎ পাওয়ালের মধ্যে পারস্পরিক সম্পর্কটি লেখো। বাবা একটু আগে তো লিখলাম ই ফাই ইজিক্যাল টু ই ডট ডিএস, ঠিক আছে। ডট প্রোডাক্ট হয় এখানে, আর ডট প্রোডাক্ট করলে আমরা যে রেজাল্টটা পাই সেটা কি স্কেলার পাই। সুতরাং এখান থেকে আমরা এটা বলতে পারি যে এটা স্কেলার কোয়ান্টিটি, আর এগুলো কি, এগুলো তো ভেক্টর কোয়ান্টিটি আমরা জানি। চলো 30 কোশ্চেন, এটা লাস্ট কোশ্চেন। বলছে গাউসিয়ার উপপাদ্যে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। গাউসিয়ার উপপাদ্য কোন কোন ক্ষেত্রে মানে প্রযোজ্য। আর অনুরূপ প্রশ্ন বলছে গাউসের আচ্ছা কি লিখেছে, হ্যাঁ গাউসের উপপাদ্যটি স্থির তড়িৎ ক্ষেত্রে ছাড়া কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। এই দুটো কোশ্চেন সিমিলার কোশ্চেন। দেখো বলছে এই উপপাদ্য স্থির তড়িৎ ক্ষেত্র, আসলে বাংলাটা অনেকদিন ইউজ হয় না, তো যেটা আমি বলছিলাম যে বাংলাটা মানে বাংলা রিড করি, বাংলা কোশ্চেন অনেকদিন রিড করা হয়নি, সেই জন্য আমার একটু প্রোনাউন্সিয়েশনে একটু প্রবলেম আসছে। এই উপপাদ্য স্থির তড়িৎ ক্ষেত্র ছাড়া
চৌম্বক ক্ষেত্র ও অভিকর্ষ ক্ষেত্রেও প্রযোজ্য। তার মানে দেখা গেল যে তিনটে ক্ষেত্রে প্রযোজ্য। এক হলো স্থির তড়িৎ ক্ষেত্র, দুইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আরটা হলো অভিকর্ষ ক্ষেত্রে, তাই তো? এই তিনটে ক্ষেত্রে প্রযোজ্য গাউসের উপপাদ্য। তো চলো আজকের এই পর্যন্ত। নেক্সট লেকচারে দেখা হচ্ছে। বাকি 30টা না 28টা কোশ্চেন আছে, বাকি 28টা কোশ্চেন নেক্সট লেকচারে। এই ভিএসএ কিউ, তাই তো? ভিএসএ কিউ টাইপ কোশ্চেন আমরা করলাম এখন। এখানে রায়মার্টিন কোশ্চেনে ব্যাংকে মোট 58টা কোশ্চেন আছে, যেটা আমি দেখেছি যতটা মনে আছে। তার মধ্যে 30টা আজকের করলাম, বাকি থাকছে কটা? বাকি থাকছে 28টা। এই 28টা নেক্সট লেকচারে করে দেবো। আর আমরা তো এমসিকিউ করেছি প্রায় অর্ধেক, মানে যা দেওয়া আছে তার অর্ধেক সংখ্যা এমসিকিউ করেছি। এরপরে আমরা করব কি, ভিএসএ কিউ করলাম, এসএ কিউ করবো। আরটা বেশি জোর দেবো সেটা হলো গাণিতিক, কি বলে, গাণিতিক প্রবলেম যেগুলো আছে আর কি, মানে ম্যাথমেটিক্স প্রবলেম যেগুলো, নিউমেরিক্যাল কোশ্চেন যেগুলো আসে সেগুলোর উপর জোর দেবে। এগুলো তোমরা তো বই দেখে বা যেভাবে মেকআপ করে নাও, কিন্তু যেগুলো ম্যাথ আসে ফিজিক্সে বা প্রবলেম যেগুলো আসে সেগুলো তোমাদের সমস্যা হয়, সেগুলো আমরা আরও ভালো জোর দিয়ে মানে করার চেষ্টা করবো ডিটেলসে। তো আর যারা নতুন আছে তারা চ্যানেলটাকে শেয়ার করে দাও বন্ধুদের কাছে, বন্ধুদের গ্রুপে। তারপর তার ভালো লাগলে সে জয়েন, মানে সাবস্ক্রাইব করবে, না না ভালো লাগলে করবে না, কিন্তু তোমার কাজ, তোমার যদি ভালো লাগে তুমি সেটাকে তোমার গ্রুপে শেয়ার করে দাও, তাদের কাছে কানে পৌঁছাক যে রায়মার্টিনের সলিউশন করানো হচ্ছে। আর যাদের বই নেই তাদের বললাম যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখানে আমরা পিডিএফ প্রোভাইড করছি, চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? পুরো একদম প্রথম থেকে শেষ অবধি পিডিএফ দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ।